গুড মর্নিং বন্ধুরা, আমি হিমাদ্রি বিশ্বাস। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি আসলে একজন এইচএসসি স্টুডেন্ট, 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী। আমি এই 2 বছরে আমার ইন্টারমিডিয়েটে 2 বছরে যা যা শিখেছি তা আপনাদেরকে শেখানোর জন্য বা একটু জানানোর চেষ্টা করার জন্য আমার ইউটিউব যাত্রা শুরু। আজকে আমার ইউটিউবের প্রথম ভিডিওতে আমি আপনাদের ইন্টারমিডিয়েট উচ্চতর গণিত প্রথম পত্র তৃতীয় অধ্যায় সরল রেখা দিয়ে শুরু করতে চাই। তো চলুন দেরি না করে শুরু করি। সরল রেখা। সরল রেখার উৎপত্তি হচ্ছে বিন্দুর ধারণা থেকে। দুইটা বিন্দু আমরা নিই, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। এই দুইটা বিন্দু সংযোজক সর্বনিম্ন দূরত্বের সোজা রেখাকে আমরা সাধারণভাবে ইজিলি সরল রেখা বলি। এখন সরল রেখার ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, এটা আসলে সরল রেখা না, এটা একটা রেখাংশ। যখন এইটা দুই প্রান্তকে অসীম পর্যন্ত বর্ধিত করা যায়, মানে তীর চিহ্ন দেওয়া হয়, তখন তাকে সরলরেখা বলে। যাই হোক, আমাদের অঙ্কের ক্ষেত্রে এই ব্যাপারটা খুব একটা ঘাবড়াবে না, আমরা এই নিয়ে আর আলোচনা না করি। আমাদের ইন্টারমিডিয়েটের সরলরেখার প্রথম টপিক হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা কাকে বলে? কোনো একটা সমতলে বা কোনো একটা দ্বিমাত্রিক স্থানে একটা বিন্দুকে কিভাবে নির্দেশ করতে হয়, সেই ব্যবস্থাটাই স্থানাঙ্ক ব্যবস্থা। এর জন্য আমরা একটা দ্বিমাত্রিক স্থানকে 4টা চতুর্ভাগ বা 4টা কোয়াড্রেন্টে ভাগ করে থাকি। এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, এটা ঋণাত্মক এক্স অক্ষ। একইভাবে ওয়াই অক্ষের উপরের দিকটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ, নিচের দিকটা হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষ। এখন একটা বিন্দুকে আমরা কিভাবে ঠিক করব? এখানে মনে করি একটা বিন্দুর অবস্থান 5,3। এই থেকে আমরা বুঝতে পারি যে বিন্দুটাতে যাওয়ার জন্য আমাদের এক্স অক্ষ বরাবর 1, 2, 3, 4, 5 একক যেতে হবে, আর ওয়াই অক্ষ বরাবর 1, 2, 3 একক যেতে হবে। এইটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুকে নির্দেশ করার উপায়। এরকম আরো 4 ধরনের বিন্দু আসতে পারে। সেটা হচ্ছে, মনে করেন এইখানে একটা বিন্দু, বিন্দুটার অবস্থান কিভাবে হবে? এইটায় যাওয়ার জন্য আমাদের এক্স অক্ষের নেগেটিভ দিকে যাওয়া লাগবে, তাহলে এটার অবস্থান হবে 1, 2, 3, 4, 5, -5, 1, 2, 3। এটার অবস্থান হবে -5, 3। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড, আর এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এখানে একটা জিনিস আমাদের অঙ্ক করতে করতে এমনিতেই আমাদের মাথায় ধারণায় চলে আসবে, বা কেউ মনে রাখতে চাইলে রাখতেও পারে। থার্ড কোয়াড্রেন্টে কোনো বিন্দু স্থানাঙ্ক সবসময় হবে নেগেটিভ নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে হবে, যেহেতু এদিকে পজিটিভ আর এখান দিয়ে নিচে নামতে হবে, পজিটিভ নেগেটিভ। আর ফার্স্ট কোয়াড্রেন্টে তো দেখতেই পাচ্ছি পজিটিভ পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ পজিটিভ। এই জিনিসগুলো আমাদের অঙ্কের সব জায়গায় কাজে লাগে, কমন ধারণা। এইবার এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক। এই যে স্থানাঙ্ক ব্যবস্থা, এটা প্রবর্তন করেন রেনে দেকার্তে, এজন্য একে কার্টেসীয় স্থানাঙ্ক বলে। এই স্থানাঙ্ককে সবসময় এক্স, ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট। যে কোনো একটা বিন্দু আমি ধরি -3, -3, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স ওয়াই সমান সমান -3, -3। এবার এই যে স্থানাঙ্ক ব্যবস্থা, এটাই আমাদের এক্স অক্ষ বরাবর হাঁটা দিতে হচ্ছে, আবার ওয়াই অক্ষ বরাবর হাঁটা দিতে হচ্ছে। তো কেউ কেউ বললো আমরা হাঁটা না দিয়ে সোজা বিন্দু বরাবর যাব। এটা একটা নতুন ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে শুধু যে যেতে হচ্ছে তা নয়, কোন কোন করে যেতে হচ্ছে সেটাও আমাদের ঠিক করতে হয়, যেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি, আর এই কত দূর যেতে হলো সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। এই স্থানাঙ্কটা ব্যবস্থা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। চলুন দেখে নিই ওটা কি। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দু স্থানাঙ্ককে আর, থিটা দিয়ে প্রকাশ করা হয়। এই ধরি একটা বিন্দু, মূল বিন্দু, এটা ছিল মূল বিন্দু।
মূল বিন্দু থেকে ওই বিন্দুতে যেতে আমার r দূরত্ব লাগে, আর কোণ উৎপন্ন করে থিটা। কোণের ক্ষেত্রে দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতেই হবে, সেটা হচ্ছে কোণটা হবে এক x অক্ষের ধনাত্মক দিক বরাবর, ধনাত্মক দিকের সাথে, আর দুই, কোণটা অবশ্যই হতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি কোনো কারণে কোণটা ক্লকওয়াইজ হয়ে যায় তাহলে কোণটা আর আমাদের পজিটিভ হবে না, কোণটাকে তখন নেগেটিভ ধরতে হবে। এই দুইটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে। এখন এখান দিয়ে আমরা কিভাবে মান বের করব, স্পেসিফিক্যালি আমরা শেষ পর্যন্ত একটা জিনিসে চলে আসি, শেষে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে কিভাবে পোলার স্থানাঙ্কে যাব। এখন মনে করি দেখি কার্তেশীয় স্থানাঙ্কে আমাদের বিন্দুটা ছিল x, y, তার মানে এইটা ছিল x আর এইটা ছিল y। এখন এইটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে সহজেই বের করা যায়। সেটা হচ্ছে, এই লেখাটা মুছে দিই, সাইন থিটা। এই ত্রিভুজে সাইন থিটা মানে বিপরীত বাহু বাই অতিভুজ, তার মানে y বাই r, আর এদিকে cos থিটা সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ, তার মানে x বাই r। এই দুইটা সমীকরণ যদি এটা গুণ করে দিই তাহলে আমরা পাই y সমান r sin থিটা আর x সমান r cos থিটা। এই দুইটাকে যদি আমরা স্কয়ার করে যোগ করি তাহলে আমাদের আসে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান r স্কয়ার, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা r পাচ্ছি √x স্কয়ার প্লাস y স্কয়ার, অথবা যে কেউ পিথাগোরাসের উপপাদ্য দিয়ে যদি বলে দেয় r সমান √x স্কয়ার y স্কয়ার, সেটাও হয় একই কথা। এইবার থিটা কিভাবে বের করব? এই দুইটা সমীকরণ থেকে আমরা যদি tan থিটার মান বের করি, তার মানে sin থিটা বাই cos থিটা, মানে উপরেরটাকে নিচেরটাকে দিয়ে যদি ভাগ করি তাহলে tan থিটা আসে y বাই x। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমরা স্থানাঙ্কের বিভিন্ন দিকে ঘোরার সময় বিভিন্ন রকম পজিটিভ নেগেটিভ মান পেয়েছিলাম। কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সব সময় থিটা সমান tan ইনভার্স মডুলাস অফ y বাই x নেওয়া লাগবেই, অর্থাৎ এখানে প্লাস মাইনাসটা রাখা যাবে না, এখানে অবশ্যই পরম মানটা নিতে হবে আমাদের, প্লাস মাইনাস রাখা যাবে না। কিন্তু এই মডুলাস নেওয়ার ক্ষেত্রে আবার নানা রকম ধারণা আসে, সেটা হচ্ছে কোণটাকে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ হবে আর x অক্ষের সাথে, তাই কোণের পরিমাণ বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়াড্রেন্টে আলাদা আলাদা হয়ে যায়, সেটা আমরা দেখে নেব। ফার্স্ট কোয়াড্রেন্টেরটা আমরা শিখে রাখলাম, থিটা সমান tan ইনভার্স মডুলাস অফ y বাই মডুলাস অফ x। এইবার এই বিন্দুটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে যেত, এটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে যেত তাহলে এইটুকু তো x থাকবেই, এইটুকু y থাকবেই, আর এইটুকু হবে ওইটার কোণ থিটা। কিন্তু আমরা কি এখানে এই থিটাটাই নিতে পারবো? পারবো না, কারণ কোণ নির্ণয়ের ক্ষেত্রে সর্বদা x অক্ষের ধনাত্মক দিকের সাথে আর অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে আমাদের কোণটা এইরকম হবেই। এইটা হবে আমাদের সেই কাঙ্ক্ষিত কোণ যেটা আমরা পোলার স্থানাঙ্কে ইউজ করব। এই কোণটা হবে থিটা, এখানে এইটুকু হচ্ছে 180 ডিগ্রি, কিন্তু আমরা 180 গেলাম না, থিটা কম গেলাম, তাহলে আমাদের কোণটা হবে 180, যেটাকে রেডিয়ানে পাই বলি, পাই মাইনাস tan ইনভার্স, আবারও মডুলাস, মান নেব না, y বাই x। গেল সেকেন্ড কোয়াড্রেন্ট। যদি আমাদের বিন্দুটা থাকে থার্ড কোয়াড্রেন্টে তাহলে কি হতো? মনে করি হচ্ছে না কেন, এই আমাদের থার্ড কোয়াড্রেন্ট, এখানে একটা বিন্দু আছে,
আবারও এইটুকু হবে এক্স আর এইটুকু হবে ওয়াই, আর এইটা হবে আমাদের সেই কোণ থিটা। কিন্তু অবশ্যই আমরা এটা নিতে পারবো না, আমাদের নিতে হবে পুরো এইটা। তাহলে এখানে থিটা হবে পাই প্লাস tan ইনভার্স y বাই x। যদি বিন্দুটা থাকে ফোর্থ কোয়াড্র্যান্টে, এই আমাদের ফোর্থ কোয়াড্র্যান্টে, আবারও এটা x আর এটা y, এইটা আমাদের থিটা। বন্ধুরা, ফোর্থ কোয়াড্র্যান্টের ক্ষেত্রে আমাদের অবশ্যই নেওয়া যেত থিটা। আমরা 360 না গিয়েও পিছনে ফিরে এসেছি। এইটা হতো আমাদের কোণ অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। কিন্তু আমাদের বইগুলোতে অঙ্কের ক্ষেত্রে এইটা বেশিরভাগ সময় লেখা হয় না, যেহেতু 360 মাইনাস একটা বিশাল বড় একটা কোণ তৈরি হয়, তাই এখানে আমরা ক্লকওয়াইজই নিই এই একটা ক্ষেত্রে, যাতে কোণটা দেখতে ছোট দেখায়। তবে এখানে ক্লকওয়াইজ যেহেতু নিয়েছে, আমাদের উত্তরটা হবে মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। এইটা আমাদের বেশিরভাগ অঙ্কে আমাদের বইয়ের উত্তরে এইভাবেই করতে দেখা গেছে। এখন এই চারটা ক্ষেত্র আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, কোন কোয়াড্র্যান্টে কি কি কোণ হয়। তারপরও এখানে একটা জিনিস সমস্যায় থেকেই যায়, সেটা হচ্ছে মডুলাস কখন দেব, প্লাস মাইনাস কখন দেব, হঠাৎ করে কিভাবে লিখে ফেলবো যে 2 পাই মাইনাস বা পাই মাইনাস বা পাই প্লাস। এটার ক্ষেত্রে আমারও একটু ঘাবড়ে যেতাম হঠাৎ করে, কারণ হঠাৎ করেই যদি এখানে উপরে কোটি লেখার সময় যদি উল্টো পাল্টা হয়ে যায়, তাহলে কোনটা আসবে না। তো আমি এখানে একটা সহজ নিয়ম ফলো করি, তবে সবসময় আমাদের মনে রাখতে হবে কোটি সবসময় এখানে উপরে যাবে আর ভূত সবসময় নিচে যাবে। দেখিয়ে দিই ওই একটা অঙ্কের মাধ্যমে। এভাবেই আমরা আমাদের সরলরেখার প্রথম টাইপের অঙ্কে শুরু করব। এখানে বলে দিই যে আমি আপাতত অক্ষরপত্র মানে অসীম কুমার সাহা স্যারের বইটা থেকে অঙ্ক করাবো, কারণ এই বইটা অঙ্কগুলো যেমন একজন স্টুডেন্টের শুরু করার জন্য টিপিক্যাল অঙ্ক, তেমনি এগুলোতে টাইপ করে অঙ্কগুলোকে ভাগ করা আছে, যেটা একজন স্টুডেন্টের জন্য খুব বড় অর্জন। তো শুরু করি। আমাদের 3 এর এক দাগের থেকে 2 দাগ আমি দেখাবো, 1 এর 2 আর 5। 1 এর 2 আমাদেরকে কার্টেসীয় থেকে পোলারে রূপান্তরের ক্ষেত্রে শুরুতে ধরে নিতে হবে, ধরি বিন্দুটির পোলার স্থানাঙ্ক r, থিটা। তাহলে 1, -√3 বিন্দুটার পোলার স্থানাঙ্ক লিখতে হবে। বোঝাই যাচ্ছে এটা হচ্ছে x আর এটা হচ্ছে y। তাহলে r হবে √1² প্লাস -√3 এর হোল স্কয়ার, তার মানে 1 + 3 মানে √4, আর হবে 2। আর এখানে থিটা, এই আমার টেকনিকটা আমি বলে দিই, লেখার সময় শুরুতে প্লাস মাইনাস যা আছে সব লিখবো, কিন্তু কোটি উপরে ভুজ নিচে। এটা বলে দিই যে এইটা হবে কার্টেসীয় স্থানাঙ্কের পরেরটাকে কোটি বলা হয়, প্রথম স্থানাঙ্ককে ভুজ বলা হয়। প্রথমে আমি কিছুই দিলাম না, সোজা লিখে দিলাম -√3/1। এখন যেহেতু বুঝতে পারছি যে এখানে -√3 উপরে, তার মানে এটা নিশ্চয়ই x গেছে ডান দিকে আর y গেছে নিচের দিকে, তার মানে এটা নিশ্চয়ই ফোর্থে আছে। তাহলে আমরা ওই যেই চারটা জিনিস দেখিয়েছিলাম সেখান থেকে লিখেই দিতে পারি tan ইনভার্স, এইবার আমরা মডুলাস দিলাম, তার মানে -tan ইনভার্স √3। tan ইনভার্স √3 মানে 60 ডিগ্রি, তার মানে -π/3। সবশেষে আমাদের লিখে দিতে হবে নিম্নেয় বিন্দুটির পোলার স্থানাঙ্ক 2, -π/3। আমাদের প্রথম অঙ্ক শেষ। একের 5 নম্বর অঙ্ক। 1 এর 5 আমাদের বলেছে -4, 4 বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। আবারও r সমান √(-4 এর স্কয়ার প্লাস -4 এর স্কয়ার।
ষোলো প্লাস ষোলো তার মানে √32, দরকার হলে ক্যালকুলেটর ইউজ করবো, আমার এটা মোটামুটি মনে আছে। √32 মানে 16 গুণ 2, তার মানে 4√2। থিটা সমান tan ইনভার্স, শুরুতে কিছু বদলাবো না, -4/-4। যেহেতু দুটোই নেগেটিভ তার মানে বুঝতে পারছি থার্ড কোয়াড্রেন্ট, তাহলে পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ -4/-4, তাহলে পাই প্লাস tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি, মানে π/4, 5π/4, অতএব নির্ণেয় পোলার স্থানাঙ্ক 4√2, 5π/4। এটা আমাদের উত্তর। দুই দাগে আমাদের আছে কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ। 2 আর 4 দাগে আমাদের কিছু নতুন নতুন সূত্র আসতে পারে, অনেকের জন্য নতুন, অনেকের জন্য নতুন না। এগুলো আসলে ত্রিকোণমিতি, মানে সপ্তম অধ্যায় থেকে। কারো জানা না থাকলে আমি সূত্রগুলো উপরে লিখে দেব, আর জানা না থাকলে পরে আমি যখন ত্রিকোণমিতি করাবো তখন এই সূত্রগুলো আবারও আসবে, সো টেনশন নাই। আমাদের এখন কার্টেসীয় থেকে পোলার সমীকরণে যেতে হবে। প্রথম অঙ্ক y সমান mx প্লাস c। সব ক্ষেত্রে আমাদের ওই তিনটা সূত্র বারবার কাজে লাগবে, সেটা হচ্ছে x সমান r cos থিটা, y সমান r sin থিটা, r সমান √x² প্লাস y²। আর ওই থিটার সূত্র আপাতত 2 আর 4 আমাদের কাজে লাগবে না। তাহলে আমরা লিখে দিই r sin থিটা সমান সমান m ইন্টু r cos থিটা প্লাস c। আসলে এভাবে উত্তর রাখলেও হয়, তারপরে এই উত্তরটাকে শেপে আনার জন্য আমরা এখানে cos থিটা দিয়ে ভাগ করি, কারণ tan থিটা আনা যাচ্ছে, তাহলে cosটা উঠে যায়। আমরা যদি cos থিটা দিয়ে ভাগ করি তাহলে sin থিটা বাই cos থিটা সমান r tan থিটা। এখানে m r, কারণ cos থিটা বাদ হয়ে যায়। c বাই cos থিটা একেবারে লিখে দিলাম c sec থিটা। তাহলে আমাদের উত্তরটা হবে r, এটা এদিকে আনলাম, tan থিটা মাইনাস m সমান সমান c sec থিটা। এক নাম্বার শেষ। 2 এর 2, x² প্লাস y² সমান সমান a²। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে r সমান √x² প্লাস y², তাই এই অঙ্কে আবার cos সাইনে না এনে একেবারে r² সমান a²। এটাই আমাদের পোলার সমীকরণ। এই অঙ্কে আর r সমান a তে আনতে যাব না, কারণ তাহলে প্লাস মাইনাসের ব্যাপার আছে। আসলে এটা একটা বৃত্তের সমীকরণ, যেটায় r সমান ব্যাসার্ধ আর a হচ্ছে ওই ব্যাসার্ধের মান। তো এখানে প্লাস মাইনাস এড়ানোর জন্য এই উত্তরটা স্কোয়ারে রাখাই ভালো। 2 এর 3, xy সমান c² r cos থিটা ইন্টু r sin থিটা সমান সমান c²। এখানে একটা সূত্র আমাদের লাগবে, সেটা হচ্ছে sin 2a সমান 2 sin a cos a, যা ফার্স্ট পেপার সপ্তম অধ্যায়ে আমরা পাবো। এইখানে এই সূত্রটা বসানোর জন্য আমরা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করব। 2r cos থিটা sin থিটা সমান 2c²। এবার যদি সূত্রটা বসাই তাহলে r sin 2 থিটা সমান 2c²। এটাই আমাদের উত্তর। দুই এর 4, x² বাই a² প্লাস y² বাই b² সমান সমান 1। এখানে যেহেতু হরে a² আর b² আছে, যেটা আমাদের এই সূত্রগুলোতে আসে না, তাই সিম্পলি আমরা সমীকরণটাকে a² b² দিয়ে যদি গুণ করি, y² a² a² b²। এইবার আমরা আমাদের cos থিটা sin থিটা বসাই।
আর স্কোয়ার কস স্কোয়ার থিটা বি স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এ স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার। উত্তরটাকে সুন্দরভাবে লেখার জন্য কমন নিয়ে লিখলাম আর স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সমান এ স্কোয়ার বি স্কোয়ার। 2 দাগ আমাদের শেষ। 3 দাগে বন্ধুরা পোলার থেকে কার্টেসিয়াস যেতে বলেছে, যেটা আমাদের শুধু এই 2টা সূত্র বসালেই হয়ে যায়। তাই এখানে আসলে ক্যালকুলেটরে কস সাইন বসালেই হয়ে যায়। এখানে দেখানোর আসলে কিছুই নেই, একটা অঙ্ক দেখাতেই পারি। 3-এর 1 এখানে আমাদের বলেছে 2, -π/6 বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করো। x সমান r cos থিটা। 2 cos -π/6 cos এর ভেতরে মাইনাস থাকলে সেটা প্লাসই হয়ে যায়, তাহলে 2 × √3/2 তার মানে √3। আর y সমান r sin থিটা। r sin -π/6 তাহলে এখানে নেগেটিভই থাকবে, 2 × -1/2 তাহলে -1। তাহলে আমাদের নির্ণেয় কার্টেসীয় স্থানাঙ্ক হবে √3, -1। বাকি সব অঙ্কে আমরা এই দুটো সূত্র ক্যালকুলেটরে হোক বা হাতে করে হোক বসিয়ে দিলেই উত্তর পেয়ে যাবে। 4-এর 1 2-এ আমরা সমীকরণ গেছিলাম কার্টেসীয় থেকে পোলার, 4-এ যেতে হবে পোলার থেকে কার্টেসীয়, যাতে আমাদের আবারও কিছু ত্রিকোণমিতির সূত্র আসবে। 4-এর 1 আমাদের প্রথম যে সূত্রটা কাজে লাগে সেটা হচ্ছে cos a - b সমান সমান cos a cos b প্লাস sin a sin b। আমাদের 4 দাগের প্রথম অঙ্ক হচ্ছে cos থিটা মাইনাস আলফা r cos থিটা মাইনাস আলফা সমান সমান k। এটাকে যদি আমরা এই সূত্রে ফেলি তাহলে r cos থিটা cos আলফা প্লাস sin থিটা sin আলফা সমান সমান k। এইবার যদি আমরা এই r cos থিটা r sin থিটা বসিয়ে দিই, r cos থিটা হলে x cos আলফা, এটাকে আমি একেবারেই গুণ করে দিচ্ছি, r sin থিটা মানে y sin আলফা সমান সমান k। এটাই আমাদের কার্টেসীয় সমীকরণ। এবার নেক্সট অঙ্ক r সমান 2a cos থিটা। এখানে একটা জিনিস খেয়াল করি, আমাদের আর যদি একেবারেই বসে তাহলে রুটই এসে যাবে, আর কিন্তু এখানে a cos থিটা বলে আমাদের কোনো সূত্র নেই, আমাদের সূত্রে r আছে, তাই এখানে একটা r এর অভাব বোঝাই যাচ্ছে। তাহলে r দিয়ে গুণ করি, r স্কয়ার 2a r cos থিটা। এবার একেবারে আমাদের সূত্রে বসিয়ে দিই, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 2ax। শেষ। তিন দাগ r স্কয়ার cos 2 থিটা সমান 0, r স্কয়ার cos 2 থিটা সমান সমান 0। আবারও আমাদের একটা ত্রিকোণমিতির সূত্রে আসতে হবে, সেটা হচ্ছে cos 2a cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে r স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান 0। একেবারে গুণ করে বিয়োগ দিলে এইটা হচ্ছে x স্কয়ার আর এটা হচ্ছে y স্কয়ার সমান 0। আর একেবারে লাস্টে 4-এর লাস্টে r × 1 প্লাস cos থিটা সমান 2। এটাকে যদি নানাভাবে করা যায়, সিম্পল অঙ্ক একেবারে। আমি প্রথমে গুণ করলাম সমান 2, এইটাকে আমরা বসিয়ে দিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার, এইটাকে ডান পক্ষে নিয়ে নিলাম, ডান পক্ষে নেওয়ার সময় এটাকে একেবারে কনভার্ট করে দিই x। এবার যদি উভয় পক্ষকে বর্গ করি, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4 - 2x প্লাস x স্কয়ার, x স্কয়ার কাটা,
ওয়াই স্কোয়ার 4 মাইনাস 2x, না এখানে 2ab, তাহলে হবে 4x, 4 মাইনাস 4x। আমাদের প্রথম 4টা টাইপের অঙ্ক, প্রথম 4 দাগের অঙ্ক সব একই সূত্র দিয়ে চলে গেছে। এইবার আমার একটা নতুন টপিক আসবে। বন্ধুরা, আমি এখানে শুধু টপিকগুলোই আলোচনা করছি, প্রত্যেক সূত্রের প্রতিপাদন আছে। আমি তো কোনো টিচার না। আমার স্টুডেন্ট হিসেবে 2 বছরে কোন কোন জিনিসগুলো অঙ্ক করার জন্য দরকারি মনে হচ্ছে সেগুলোই আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, আর অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, কারণ অঙ্ক করে খাতাগুলো বানিয়ে রাখা এটা খুবই দরকারি। আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব। এক কথায় বললে একটা সরলরেখার দৈর্ঘ্য। যদি এই বিন্দুটার স্থানাঙ্ক x1, y1 হয় আর এই বিন্দুটার স্থানাঙ্ক x2, y2 হয়, তাহলে এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখার দূরত্ব, যেটাকে আমরা d বলি বা r বলি, যাই বলি না কেন, দূরত্বটা হবে d সমান ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের স্কয়ার আর এর পুরোটুকুনের রুট, যেটা আমরা ক্লাস 9-10-এ সবাই পড়ে এসেছি। আমাদের বাকি অঙ্কগুলো সব এই দূরত্বের সূত্র দিয়েই হয়ে যাবে। 5 দাগে বিন্দু দেওয়া আছে, সোজা দূরত্ব বের করলেই হয়। এখানে একটা অঙ্ক দেখাতে পারি আর কি, 5-এর 1, 3, 4 আর -1, 1 বিন্দুর দূরত্বটা একেবারেই লিখে দিই। 3 -1 -1 তার মানে একেবারে +1 এর হোল স্কয়ার প্লাস 4 -1 এর হোল স্কয়ার, তার মানে 4 এর স্কয়ার 16 আর 3 স্কয়ার 9, তার মানে √25, তার মানে দূরত্বটা হচ্ছে 5। সহজ অঙ্ক, সব 5-এ। 6 দাগ দিয়ে আমাদের এই সূত্র দিয়ে কিছু টেকনিক্যাল অঙ্ক আসতে পারে। এতক্ষণ সবই ছিল ক দাগের অঙ্ক, এবার সৃজনশীলের খ দাগ মানে 4 নম্বরের ধাঁচের কিছু অঙ্ক শুরু হবে। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, কোনো বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তবে তার ভুজ সবসময়, কোটি সবসময় শূন্য হবে, আর যদি কোনো বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তবে তার ভুজ সবসময় শূন্য হবে। এটা নিশ্চয়ই আমাদের জানা। আবার কোনো বিন্দু থেকে এক্স, ধরি বিন্দুটা এক্স, ওয়াই, ওই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হবে, দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ওয়াই। ওয়াই, কোনো বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব ওয়াই, কিন্তু যেহেতু এখানে পজিটিভ নেগেটিভ আসতে পারে তাই সবসময় মডুলাসে রাখা হয়। আবার কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এটা নিশ্চয়ই এক্স, কারণ এখানে এক্স বসালে এক্সই হতো। কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হবে মডুলাস অফ এক্স। এই জিনিসগুলো আমাদের 6-এর 1, 2, 3 দাগে কাজে লাগে। 6-এর 1, ওয়াই অক্ষ থেকে 7, 2 এবং a,5 বিন্দুর দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করো। ভেঙে ভেঙে পড়ি আমরা। ওয়াই অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব একটু লিখে নেব আমরা খাতায়। এটা সব সময় হবে ভুজের মডুলাস, কারণ ওয়াই অক্ষ থেকে উল্টে যাচ্ছে, মনে রাখার টেকনিক, a স্কয়ার a। এইবার এই এটা হচ্ছে আবারও এই একই বিন্দু থেকে 7,2 বিন্দুর দূরত্বের সমান। তো এই বিন্দুটা থেকে যদি 7,2 বিন্দুটার দূরত্ব ধরি, তাহলে a-7 এর হোল স্কয়ার প্লাস 5 -7 এর হোল স্কয়ার, যদি উভয় পক্ষকে বর্গ করি, a স্কয়ার -14a প্লাস 49, আর এখানে 2 স্কয়ার মানে 4, a স্কয়ার a স্কয়ার কাটা, 14a সমান সমান এখানে 5 -7 এর হোল স্কয়ার ছিল। 7,2 থেকে a,5 বিন্দুর দূরত্ব, বিন্দুটা ছিল 7,2, তাহলে এখানে আমার একটা ভুল গেছে, 2 - 5 হবে। তো আমি যেহেতু এখান দিয়ে বিয়োগ করেছি 5 - 2 হবে, তাই আমাদের এখানে আসবে 3 স্কয়ার মানে 9।
তাহলে 14a সমান 58, a সমান 58/14, উত্তর করলে আসে 29/7। সরল করে দিই। দুই দাগ একই, তিন দাগে এক্স অক্ষ থেকে -5,7 থেকে 4k বিন্দুটির দূরত্ব সমান হলে এক্স অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব এইবার হবে কোটির মডুলাস। এই দূরত্বটা হবে আরেকটা বিন্দু থেকে 4k বিন্দুর দূরত্ব যেটা দেয়া আছে -5 আর -7। তাহলে এবার লিখে নিই, এবার আর যাতে ভুল না হয়। -5 -4 এর হোল স্কয়ার প্লাস -7 - k এর হোল স্কয়ার যদি বর্গ করি উভয় পাশে, তাহলে এটা হবে 9, তার মানে 81, প্লাস এটা হবে 49 প্লাস 14k প্লাস k স্কয়ার। এটা আমি একেবারেই a প্লাস b এর সূত্রে ফেলে দিলাম, কারণ এখান দিয়ে মাইনাস কমন নিয়ে স্কয়ারে মাইনাস কাটা যায়, প্লাস হয়ে যায়। k স্কয়ার বাদ 14k সমান, ক্যালকুলেটরে হিসাব করে নি যাতে আর ভুল না হয়, 49 সমান -130, k সমান -65/7। ছয়ের 4, কোন বিন্দুর ভুজ 2 এবং 2,4 থেকে বিন্দুটির দূরত্ব 3 একক হলে ভুজ 2 তার মানে কোটি ধরে নি y, 2,4 থেকে বিন্দুটির দূরত্ব যদি 3 একক হয়, 2,4 তার মানে দূরত্বটা বলেছে 3 একক, 2 - 2 এর হোল স্কয়ার প্লাস y - 4 এর হোল স্কয়ার সমান সমান 3 একক। y - 4 এটা 0 হয়ে যায়, একেবারেই লিখে দিই, রুট করলে y - 4 সমান 3, y সমান 7। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক যদি উত্তরে চাইতো তবে তো 2,7। এইবার বলেছে 6-এর সাথে যাই, কারণ বাকি অঙ্কগুলো একই রকম। 6-এর 8, এক্স অক্ষের ওপর একটি অবস্থিত বিন্দু P হতে 1,2 এবং 4,5 বিন্দু দুইটির দূরত্ব সমান হলে এক্স অক্ষের ওপর যেহেতু অবস্থিত বিন্দুটার স্থানাঙ্ক ধরি a, 0, কারণ আমি বলেছিলাম এক্স অক্ষের ওপর কোটি শূন্য হয়। এই বিন্দুটা থেকে 1,2 বিন্দুর দূরত্ব যা, এই বিন্দুটা থেকে 4,5 বিন্দুর দূরত্ব তা, মানে এইটা সমান আর এইটা সমান। তো দূরত্বের সূত্র এবার আমি যেহেতু দুই পাশেই রুট একেবারেই স্কয়ার করে দিচ্ছি। a - 1 তার হোল স্কয়ার প্লাস 0 - 2 তার হোল স্কয়ার সমান a - 4 তার হোল স্কয়ার প্লাস 0 - 5 তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার - 2a প্লাস 1 প্লাস 4, a স্কয়ার - 8a প্লাস 16 প্লাস 25। এটা হিসাব করে নিলে a স্কয়ার কাটা যায়, এদিকে আসে 6a, হবে 36, a সমান 6। এটা 6-এর 8 ছিল। এবার আসি 6-এর 9। 6-এর 9 আমাদের সমাধান করার একটা কনসেপ্ট আসে, যেটা পুরোই প্র্যাকটিসের ব্যাপার। এখানে দুইটা সমীকরণ গঠন করতে হয় আমাদের। 6-এর 9, 5,7 -1, -1 -2,6
এই বিন্দু তিনটি হতে একটা বিন্দু পি সমদূরবর্তী, তাহলে পি এর স্থানাঙ্ক নির্ণয় করো। যেহেতু এখানে পি বিন্দু নাই, যে কোনো বিন্দু নাই হলে আপাতত সব কিছুতে শুধু সরলরেখা না এক্স কমা ওয়াই ধরে নিতে হবে। এই অঙ্ক তাহলে দূরত্ব যেহেতু সমান বলেছে এই তিনটা থেকে, তাহলে যে কোনোভাবে দূরত্ব দেখানো যায়। আমি যদি এইটা এটার দূরত্ব আর এইটা এটার দূরত্ব ধরি, এক্স মাইনাস 5 এর হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 7 এর হোল স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় y প্লাস 1 এর হোল স্কয়ার। এইবার x স্কয়ার মাইনাস 10x প্লাস 25 y স্কয়ার মাইনাস 14y প্লাস 49 x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার প্লাস 2y প্লাস 1। এইবার এইখান থেকে আমাদের একটা না দুইটা একঘাতি সমীকরণ বানাতে হবে। প্রথম সমীকরণটা এখান থেকে যদি আমরা উভয় পক্ষে কাটছাট করি, তাহলে সমীকরণটা দেখতে পাচ্ছি 2x মাইনাস 14y, এখানে এটা না, এটা যদি এই পাশে আনি তাহলে আমাদের উত্তর আসে 12x প্লাস 16y মাইনাস 72 সমান 0। যদি আমরা উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করি তাহলে 3x প্লাস 4y 4 18 72 মাইনাস 18 সমান সমান 0। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। যেহেতু বোর্ডে আর জায়গা নেই তাই এইটুকু মুছে দিই। x প্লাস 4y মাইনাস 18 সমান সমান 0। এটা ছিল 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণে আমরা এটা বা এটা নিতে পারি। আমি যেহেতু এখানে 1 আছে একটু ইজি দেখায়, x প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস y প্লাস 1 এর হোল স্কয়ার, y প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস y মাইনাস 6 তার হোল স্কয়ার, x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার প্লাস 2y প্লাস 1 প্লাস সমান, এখানে সমান চিহ্ন হবে, সমান সমান y স্কয়ার প্লাস 4y প্লাস 4 প্লাস y স্কয়ার মাইনাস 12y প্লাস 36। এইবারও এটা সরল করে নিতে হবে আমাদের। তাহলে আমরা পাই 2x মাইনাস 14y প্লাস 38 সমান সমান 0। 2 দিয়ে ভাগ করলে x মাইনাস 7y প্লাস 19 সমান সমান 0। বন্ধুরা এবার আমাদেরকে 1 আর 2 সমাধান করতে হবে, যে কোনো উপায়ে করা যায়। আমি আপাতত এটা ক্যালকুলেটরে করে দিই, প্রতিস্থাপন অপনয়ন যে কোনো পদ্ধতিতে যদি সমাধান করি তাহলে আমরা পাই x সমান 2 আর y সমান 3। তাহলে p বিন্দুর স্থানাঙ্ক হবে 2, 3। এইবার আমার খুব ফেভারিট একটা অঙ্ক আছে, খুবই টেকনিকের একটা অঙ্ক। x y এই বিন্দুটা দুইটা বিন্দু থেকে সমদূরবর্তী। বিন্দুটা হচ্ছে a প্লাস b আর আরেকটা বিন্দু হচ্ছে b মাইনাস a। স্থানাঙ্ক আরেকটা বিন্দু হচ্ছে a মাইনাস b আর a প্লাস b। যদি সমান হয় তাহলে আমাদের একটা জিনিস প্রমাণ করতে হবে, তা হচ্ছে bx সমান ay। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে আমাদের একটা ছোটবেলার সূত্রে আসতে হয়, সেটা হচ্ছে একেবারে স্কয়ার করে লিখছি আমি সূত্রগুলো। x মাইনাস a প্লাস b এর হোল স্কয়ার প্লাস y মাইনাস b মাইনাস a তার হোল স্কয়ার, x মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, ভুলেও ভেতরে স্কয়ার দেওয়া যাবে না, y মাইনাস a প্লাস b তার হোল স্কয়ার। আমি ব্র্যাকেট গুলো ভেঙে এমন ভাবে আনবো যেন 4ab সূত্রে, মানে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার সূত্রে আনতে পারি। সেভাবে যদি লিখি তাহলে হয় x মাইনাস a প্লাস b তার হোল স্কয়ার
মাইনাস এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস বি প্লাস এ তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস বি মাইনাস এ তার হোল স্কোয়ার। এবার যদি 4ab এর সূত্রে সোজা ফেলে দিই, 4x মাইনাস এ বি সমান সমান 4y মাইনাস বি এ, গুণ করে দিলে 4 4 কাটা, 4 আর লিখবো না, bx মাইনাস এ বি সমান ay মাইনাস এ বি। তাহলে আমাদের উত্তরে আসে bx সমান সমান ay, যেটা আমাদের প্রুফ করতে বলেছিল, প্রুফ হয়ে গেল। বলতে গেলে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরনের একটা অঙ্ক। 6 থেকে 12 দাগ করাবো। বারো দাগে বলেছে একটা বৃত্তের কেন্দ্র, ধরলাম এটা এ, এটা বলেছে 11,2। ওই বৃত্তের যে জ্যায়ের মধ্যবিন্দু, ধরি এটা মধ্যবিন্দু 2,-1, দেখাও যে সে জ্যায়ের দৈর্ঘ্য 2√10 একক। আরেকটা জিনিস আমাদের বলে দিয়েছে, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10, এটা ধরলাম সি, আর এটা যোগ করে দিলাম, ব্যাকা হয়ে গেছে, একটু সুন্দর করে রাখি। এই ক্লাস 9-10 আমাদের জ্যামিতির প্রথম যে উপপাদ্যটা ছিল, দুইটা উপপাদ্য একসাথে, একটা একটার বিপরীত। বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর উপর যদি দাগ টানি, তাহলে সেই দাগটা ওই জ্যায়ের উপর লম্ব হয়, মানে সরল রেখা টানি। আবার বিপরীতভাবে বলা যায়, যদি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর কোনো জ্যায়ের উপর লম্ব টানা হয়, তাহলে সেটা ওই জ্যায়ের সমদ্বিখণ্ডক হয়, মানে এটা এটার মধ্যবিন্দু হবে। যেহেতু এটা মধ্যবিন্দু বলে দিয়েছে, তাই আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে লম্ব। এইবার এখানে আমরা পিথাগোরাসের সূত্র খাটাবো, তার আগে এডিটা বের করি নি। এডি √11 - 2 তার হোল স্কয়ার প্লাস 2 + 1 তার হোল স্কয়ার। তাহলে আমরা পাই 81 + 3। একবার 81 + 9 √90, এটা আমরা পাই √90, হিসাব করলে হয় 3√10। এবার এখানে যদি সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র যদি ফেলি, AC² = AD² + DC²। আমাদের লাগবে হচ্ছে এই জ্যাটার দৈর্ঘ্য, তাই আবার তো DC বের করি। DC² = AC² - AD²। তাহলে এটা হয় 10² - 3√10 তার হোল স্কয়ার। 3√10 এর হোল স্কয়ার করলে যে 90 হয়, সেটা আমরা একটু আগেই পেয়েছিলাম, 100 - 90 √10। কিন্তু এখানে এটা করলেই বসে থাকলে হবে না, কারণ বলেছে জ্যায়ের দৈর্ঘ্য, যেহেতু এটা মধ্যবিন্দু ছিল, তাই জ্যাটা ধরি, এটা কি ধরা যায়, বি, জ্যা BC এর দৈর্ঘ্য হবে 2√10, যেহেতু মধ্যবিন্দু ছিল, আর এটাই ছিল আমাদের প্রমাণ। 6 দাগ আমাদের শেষ। এর পরের অঙ্কগুলো খুবই ইজি বন্ধুরা। দুইটা ধারণা, এক হচ্ছে ঢালের ধারণা, যেটা আমরা পরের চ্যাপ্টারে পাবো। তারপরে এখানে বলে রাখি, একটা সরল রেখা, আবারও সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণ উৎপন্ন করে, তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে আমরা বলবো ওই সরল রেখার ঢাল, মানে এম। আসলে ঢাল দ্বারা একটা সরল রেখা কতটুকু হেলে আছে সেটা বুঝতে পাই। দুইটা সরল রেখার ঢাল যদি সমান হয়, তাহলে তারা সমান্তরাল সরলরেখা হয়, এটা আমরা পরের চ্যাপ্টারগুলোতে পাবো। তবে আপাতত একটা ব্যাপার আছে, বিন্দুগুলো যদি ঠিক পর 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 হয়, মনে করি এটা এ, এটা বি, এটা সি, যদি এ বি এর ঢাল যদি বিসি এর সমান হয়, তাহলে এই বিন্দু তিনটা একই সরল রেখায় অবস্থিত হবে, যদি বিন্দুগুলো পর পর আসে। 7-এর 1 দাগে বলেছে 1, -2, 2, 0 আর 4, 4 বিন্দুগুলো একই সরলরেখা অবস্থায় দেখা যাবে। এগুলোর একটা নাম দিয়ে দিই, এ বি সি। যদি প্রথম রেখাটার ঢাল বের করি কোটিদ্বয়ের অন্তর,
ঢাল নির্ণয়ের আরেকটা সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এটা বলতে ভুলে গেছিলাম আমি, এবার লিখে দিই। 2 + 0 + 2 কোটিদ্বয়ের অন্তর। আমি এই দিক থেকে এদিকে কখনো দিক উল্টো পাল্টে যাবে না, তাহলে ওই প্লাস মাইনাস চিহ্ন উল্টো পাল্টে যাবে। 0 + 2 আর 2 - 1, এটার ঢাল আসে 2। এবার যদি বিসি রেখার ঢাল, যেটাকে আমি এমবিসি দিয়ে প্রকাশ করছি, 4 - 0 4 - 2, এটারও ঢাল হবে 2। যেহেতু ঢালটা সমান, অতএব সরলরেখা মানে তিনটা বিন্দু একই সরলরেখা হবে। সাথের বাকি অঙ্কগুলো ওটা আর দেখানোর মতো না, বিন্দু থেকে বিন্দুর দূরত্ব ইজিলি বের করা যায়। যা এগুলো সবই আমাদের পুরোনো ক্লাসে করা। একটা জিনিস দেখিয়ে দিই, এটা যদি একটা বর্গ হয়, এ বি সি ডি, যদি প্রমাণ করতে চাই এটা একটা বর্গ দূরত্ব দিয়ে, কোণ দিয়ে না। দূরত্ব আমরা সবাই জানি, চারটা বাহুর দৈর্ঘ্য সমান হবে আর কোণ হবে 90 ডিগ্রি। তবে এই চ্যাপ্টারে যেহেতু কোণের ব্যাপারটা আপাতত আসছে না, এখানে দূরত্ব দিয়ে দেখাতে হবে। এটা যদি বর্গ প্রমাণ করতে চাই, এ বি সমান বি সি সমান সি ডি সমান ডি এ হবে, আর কর্ণ দুইটা সমান হবে। এসি সমান বিডি হবে, হলে এটা একটা বর্গক্ষেত্র বা বর্গ। এই চিত্রটা যদি একটা রম্বসের চিত্র হতো, আমরা জানি রম্বসের বাহুগুলো সমান কিন্তু কোণগুলো 90 ডিগ্রি না। তাহলে এখানে আমরা এ বি বি সি সি ডি ডি এ সমান দেখাতে হবে, কিন্তু এর কর্ণগুলো হবে অসমান, কর্ণগুলো সমান হবে না, তাহলে এটা একটা রম্বস হবে। যদি এটা একটা আয়তক্ষেত্র হয়, আয়তের ক্ষেত্রে আবারও সমকোণ আসে, তাই এর কর্ণদ্বয় আবারও সমান হবে, এসি সমান বিডি হবে। কিন্তু এখানে বাহুগুলো সব সমান হবে না। এ বি সি ডি যদি ধরি, তাহলে বিসি সমান এডি হবে আর এ বি সমান সিডি হবে, অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে, যেটা আমরা আয়তের সূত্রে বলেছিলাম। আর এই জিনিসটা যদি সামান্তরিক হতো, সামান্তরিকের কোণগুলো যেহেতু সমকোণ না, এইখানে জিনিসগুলো সব একই থাকবে কিন্তু কর্ণগুলো অসমান হয়ে যাবে। এই হচ্ছে আমাদের 7-এর 4 থেকে 8 পর্যন্ত ফ্যাক্টর। 7-এর থেকে একটা অঙ্কই দেখানো যায়, না দেখালেও হতো, ত্রিভুজ। আর এখান থেকে যদি আরো বর্ধিত করি, তাহলে সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান হবে, সমদ্বিবাহু ত্রিভুজের 2টা বাহু সমান হবে। এখানে সমদ্বিবাহু ত্রিভুজের থেকে একটা অঙ্ক করিয়ে দিই। 7-এর 3 ধরি, বিন্দুগুলো নামও দিয়ে দিই, 1, 2 -4, 2 -4, 7। দেখাতে হবে যে বিন্দু তিনটে একটি সমকোণীয় হতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজও হতে হবে। সমকোণী এ বি সি নাম দিয়ে দিই। এ বি সমান সমান √1 + 4 তার হোল স্কয়ার প্লাস 2 - 2 তার হোল স্কয়ার। 2 - 2 0 হয়ে যায়, বাকি থাকে 5। বিসি -4 + 4 তার হোল স্কয়ার, যেটা 0 হয়ে যায়, প্লাস 2 - 7 তার হোল স্কয়ার, এটাও হয় 5। বন্ধুরা, সমদ্বিবাহু কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এসি তাহলে কত হবে? 1 + 4 তার হোল স্কয়ার প্লাস 2 - 7 তার হোল স্কয়ার, দুইটা 5 স্কয়ার আসে, তার মানে 2√5 না, 2√5 না, 5√2। এইবার একটা ব্যাপার আছে, পিথাগোরাসের উপপাদ্য যে কোনো ক্ষেত্রে হবে, কিন্তু যদি সমদ্বিবাহু সমকোণী হয়, তাহলে অবশ্যই সমান বাহু দুইটা, এদের একটা অতিভুজ হতে পারবে না। অতিভুজ হবে সবচেয়ে বড়টা, বোঝাই যাচ্ছে এইটা এ বি সি, যেটা এইটার সাথে মিল করেই আমি দিলাম, আর এইটা হবে অতিভুজ। এবার যদি এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার যদি লিখি, তাহলে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 5√2 এর হোল স্কয়ার একেবারেই বলে দিলাম। তাহলে এটা হবে এসি স্কয়ার। যেহেতু পিথাগোরাস মানে, অতএব এটা সমদ্বিবাহু হলো, সমকোণীয় হলো।
এইবার বলেছে এটার ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি বিসি ইন্টু উচ্চতা এবি। তাহলে হাফ ইন্টু 5 হাফ ইন্টু 25 12.5 বর্গ একক, যা আমাদের দেখাতে বলেছিল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমাদের সরল রেখা ফার্স্ট উচ্চতর গণিত প্রথম পত্র সরল রেখা 3A শেষ হয়ে গেল। আশা করি খুব শীঘ্রই 3A 3B 3C করার জন্য আমাদের দেখা হবে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।